তা কোনো সমস্যার সমাধান হতে পারে না ছোট। এসব চিন্তা মাথায় আনাও পাপ। ফার্দার তুই এসব কথা আমাকে বলিস না, আমি পারবো না এসব করতে। আসতে খুব ভালো মানুষ সাজতে। এই দুনিয়ায় যে ভালো মানুষের ভাত নেই তা মনে হয় উনি জানে না। যাই হয়ে যাক বাবা, আমি তো কিছুতেই ওই অত্যাচারী লোভী শাশুড়ির নিচে ঝুঁকবো না। কি ব্যাপার বড় বউ, এখনো আমার চা এলো না কেন? দুই যা মিলে কি রান্নাঘরে দাঁড়িয়ে এখনো মিটিং করছো? সরি মা, চাটা বানাতে একটু লেট হয়ে গেল। কি জঘন্য চা! পানি আর এই চায়ের মধ্যে তো কোনো পার্থক্যই পেলাম না। 5 বছরের সংসারে সামান্য চাটুকুও বানাতে শিখলে না এখনো? চায়ে তো সবকিছু ঠিকঠাকই আছে মা। প্রতিদিন যেভাবে চা বানাই আজও তো সেভাবেই বানালাম, বরং আজকের চাটা অন্য দিনের তুলনায় বেশি ভালো হয়েছে। নিজের ভুল কি কখনো কারো চোখে পড়ে? চায়ের স্বাদ ঠিক হয়নি, আমার ভালো লাগেনি, আমি যা বলবো তাই সত্যি। উঁচু গলায় হাজেরা বেগম তার ছোট ছেলের বউ লাবিবাকে ডেকে বললেন, ছোট বউ শুনছো? একটু আমার রুমে এসো তো। তোমার বড় যা চা বানিয়ে এনেছে, চায়ে না হয়েছে চিনি না হয়েছে দুধ, তার হাতে চা খেয়ে আমার পোষাবে না। আমার জন্য তুমি 1 কাপ চা করে আনো তো। 5 বছর ধরে প্রতিবেলায় চা বানিয়ে যে আপনাকে আজও সন্তুষ্ট করতে পারলো না, সেই হিসেবে আমি 1 মাসের সংসারে কিভাবে আপনাকে চা খাইয়ে সন্তুষ্ট করব মা? তাছাড়া আগামী মাসেই আমার 3rd ইয়ার ফাইনাল এক্সাম আছে, পড়তে হবে আমাকে। অশ্রুসিক্ত চোখে হাবিবা লাবিবার দিকে তাকালো। লাবিবা ইশারায় বোঝালো প্রতিবাদ করতে শেখো। হাবিবা মাথা নুইয়ে নিল। হাজেরা বেগম চোয়াল উঁচিয়ে লাবিবাকে বললেন, সাহস তো কম নয় তোমার, আমার মুখে মুখে তর্ক করো। সামান্য চা বানানো নিয়ে এত বাহানা, এত কথা শোনালে আমাকে। এজন্যই বলে শিক্ষিত বউ ঘরে আনতে নেই। ঠিক বলেছেন মা, শিক্ষিত বউ ঘরে আনলেই তো আপনাদের মতো অত্যাচারী শাশুড়িদের মুখে তালা পড়ে যাবে, তাদের অত্যাচার কমে যাবে। একজন তো এনেছেন বুদ্ধি বিবেচনার দিক থেকে অশিক্ষিত বউ, প্রতিবেলায় আপনার অত্যাচার সহ্য করছে, তবুও প্রতিবাদ করতে শিখছে না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? ছোট জায়ের থেকে চ্যাটাং চ্যাটাং কথা বলা শিখছো তাই না? ভুলে যেও না তুমি অশিক্ষিত, গরিব ঘরের মেয়ে। শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে পার পাবে না তুমি। রান্নার সময় হয়ে গেছে, যাও রান্না করো। ছোট বউ, তুমি খুব বেড়েছো তাই না? তোমার পাখা কিভাবে কাটতে হয় আমার জানা আছে। আজ আসুক সুমন, তোমার ব্যবস্থা করছি আমি। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। এসটিএন মিডিয়ার পক্ষ থেকে একটা দুর্দান্ত সুখবর রয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা যদি ইউটিউবকে দীর্ঘমেয়াদী একটি লাভজনক ব্যবসা হিসেবে চান, তাহলে আমাদের সাথে নতুন চ্যানেলে 50% পার্টনারশিপে শক্ত ভিত্তিতে ব্যবসা শুরু করতে পারবেন। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে কল করুন। ধন্যবাদ। হ্যাঁ, আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আমরা আপনাকেই খুঁজছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আগ্রহী হবেন। তাই আর দেরি না করে আমাদের সঙ্গে দ্রুতই যোগাযোগ করুন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা তো ছোট লোক নই যে তোমাকে পচা মাছ খাওয়াবো। জীবনে কখনো এত বড় মাছ খাওনি তো, তাই এই মাছের স্বাদ বুঝতে পারছো না। কুকুরের পেটে কি আর ঘি হজম হয়? রুমকি আর চুপ থাকতে পারল না। চোখে পানি নিয়ে শক্ত গলায় শাশুড়িকে বলল, আমার ভাই ভুল কি বলেছে মা? আপনি তো সত্যি আজ আমাকে পচা মাছ রান্না করতে দিয়েছেন। 5 মাস আগের পুরনো পচা মাছগুলো আমাকে রান্না করতে দিয়েছেন। আমার ভাই তো আপনার বাড়িতে থাকতে আসেনি মা, তবু কেন আপনি এটা করলেন? তাহমিনা বেগম হকচকিয়ে উঠে আমতা আমতা গলায় বললেন, ভাইকে দেখে মুখে খুব বুলি ফুটেছে তাই না? বানিয়ে বানিয়ে মিথ্যা বলতেও মুখে বাচ্ছে না। আজ আসুক স্বপন, ছোট ভাইয়ের সামনে আমাকে হেনস্থা করার শাস্তি তুমি নিশ্চয়ই পাবে। তাহমিনা বেগম গটগুটিয়ে হেঁটে তার রুমে চলে গেলেন। রিফাত দীর্ঘশ্বাস ফেলে রুমকিকে বলল, এটাই তোর সুখ আপু? এভাবেই তো সুখে আছিস? কেন মিথ্যে সান্ত্বনা দিতে যাস আমাদের বলতো? ভাবছিস বাপ ভাই গরিব তাই তোকে পালতে পারবে না? আমি আমার কথা চিন্তা করি না ভাই, আমি চিন্তা করি আমার পেটের বাচ্চাটার। আমাদের 2 পেট তোরা কিভাবে চালাবি বল? কষ্ট করে হলেও আমি এখানে পড়ে থাকতে চাই। তোরা আর কখনো আমাকে দেখতে আসিস না। যতবারই দেখতে আসবি ততবারই এভাবে অপমানিত হয়ে যাবি। আমি তোদের অপমান সহ্য করতে পারবো না।
ইতোমধ্যে শোনা গেল তাহমিনা বেগম রুম থেকে বকবক করে বলছেন, ছোট লোক, ইতর কোথাকার, বড় বোনের শ্বশুরবাড়িতে কোন আক্কেলে 1 কেজি মিষ্টি নিয়ে এসেছে। অবশ্য দোষ তো আমার ছেলেরই, দেখে শুনে ছোট লোক বাড়িতে বিয়ে করেছে। এদের থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়। লজ্জায় অপমানে রিফাতের মাথা নুইয়ে এলো। রিফাত তার বোনকে বলল, আপু তুই আমাদের সাথে চলে আয় প্লিজ। এই অশান্তির রাজপ্রাসাদে থাকার চেয়ে আমাদের শান্তির কুড়েঘর ভালো। এখানে থাকলে তুই মানসিক টর্চারে মারা যাবি আপু। এভাবে নিজের জীবনের ঝুঁকিটা নানিস না। রুমকি প্রসঙ্গ পাল্টে বলল, কত মাস পরে আমাকে দেখতে এলি তুই, ঠিকমতো তোকে খাওয়াতে পারলাম না। পরের বার যখন আসবি তখন দেখবি আমাদের সংসার আলাদা হয়ে গেছে। তোর দুলাভাই বলেছে খুব শীঘ্রই আমাদের সংসার আলাদা করে নিবে। তখন দেখবি তোকে আর এত অপমানিত ও লাঞ্ছিত হতে হবে না। রিফাত হতাশ গলায় বলল, তোকে আর কিছু বুঝিয়ে লাভ নেই আপু, তুই বুঝবি না। যাই হোক ভালো থাক। যদি কখনো মনে হয় যে তুই এই বাড়িতে থাকতে পারছিস না, দয়া করে আমাকে একবার জানাস, আমি চলে আসবো তোকে নিতে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে রিফাত বিদায় নিল। তাহমিনা বেগম এখনও বকবক করছেন তার রুমে। রুমকি দরজা আটকে তার রুমে বসে রাত হওয়ার অপেক্ষায় রইল। স্বপন রাতে অফিস থেকে বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে অফিসের পোশাক পাল্টাচ্ছে। রুমকি এসে শরবত দিল স্বপনকে। এই প্রথম বেশ অধিকার খাটিয়ে রুমকি কড়া গলায় স্বপনকে বলল, আজ মা কি করেছে জানো? আমার ভাই আজ অনেক দিন পরে আমাকে দেখতে এসেছে। তাকে মরা মাছের তরকারি খাইয়েছে। 1 কেজি মিষ্টি এনেছে বলে তাকে খোটা দিয়েছে। কবে তুমি সংসার আলাদা করবে? ইতোমধ্যে রুমকির গালে ঠাস করে এক চর মেরে স্বপন বলল, নিজে লিমিটের মধ্যে থাক। তো সাহস কি করে হয় আমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দেওয়ার? চর খেয়ে রুমকি চোখ ভর্তি পানি নিয়ে স্বপনকে বলল, তাহলে তুমি যে কাল রাতে বললে সংসার আলাদা করে ফেলবে, সেসব মিথ্যা ছিল? হ্যাঁ মিথ্যা ছিল। তোকে কাছে পাওয়ার জন্য এসব আবেগী কথা বলেছিলাম। প্রেগনেন্ট হওয়ার পর থেকে তো তুই আমাকে তোর কাছে ঘেঁষতে দিস না, তাই। স্বপন রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে যেতেই স্বপনের মা তাহমিনা বেগম ইচ্ছে মতো স্বপনের কান ভাঙালেন। স্বপন রুমকির প্রতি আরও ক্ষেপে গেল। রুমকি নির্বিকার হয়ে তার রুমে দাঁড়িয়ে রইল। স্বপন রুমে ফিরে এসে দরজা বন্ধ করে রুমকিকে আরও মারধর করতে লাগল। বাইরে দাঁড়িয়ে থেকে তাহমিনা বেগম ও তার ছোট ছেলের বোন নাদিয়া মিটিমিটি হাসছে। নাদিয়া বলল, ভাগ্যিস আজ সন্ধেবেলাতেই বাপের বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, তাই তো এখন এমন সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। আরও দেখবে এমন দৃশ্য। আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করতে চাওয়ার ফলাফল কতটা নির্মম হয় তা বুঝতে হবে বড় বউকে। তাছাড়া আজ কম অপমান করেনি বড় বউ তার ছোট ভাইয়ের সামনে আমাকে। এসবের শোধ না নিয়ে কি আমি শান্তি হব? নাদিয়া বাঁকা হেসে মনে মনে বলল, বড় বউ বোকাশোকা আর নির্বোধ বলেই তার সাথে আপনারা এমন অমানবিক অত্যাচার করতে পারছেন মা। আমার সাথে এসব চলবে না। আপনি আমার সাথে ভালো আছেন বলেই আমি আপনার সাথে এখনও ভালো আছি। আপনি আমার সাথে বিন্দু পরিমাণ খারাপ ব্যবহার করার চেষ্টা করবেন তো আমিও আপনার চেয়ে 1000 গুণ খারাপ ব্যবহার আপনাকে ফিরিয়ে দেব। হাবিবা রান্নার কাজে ব্যস্ত। লাবিবা পেছন থেকে গিয়ে হাবিবাকে বলে, ভাবি, কোনো কাটাকুটির কাজ থাকলে আমাকে দাও, আমি করে দিচ্ছি। কিন্তু তোর তো পরীক্ষা ছোট, পড়ার ক্ষতি হবে না? লাবিবা মুখ টিপে হেসে বলে, ওইটা তো মাকে ওই সময় জব্দ করার জন্য বলেছিলাম ভাবি। তুমিও না, এত বোকা কেন? হাবিবা মৃদু হেসে বলে, তুই পারিসও বটে। তুমি এত সুন্দর করে হাসতে পারো ভাবি। তোমার এই হাসি প্রেমে মজেই বুঝি ভাইয়া তোমাকে বিয়ে করতে পাগল হয়েছিল? লজ্জা পেয়ে হাবিবা বলল, ধ্যাত, কি যে বলিস না তুই। এসে যখন গেছিস সিমগুলো একটু কুটে দে তো। লাবিবা হাসি মুখে হাবিবার কাজে সাহায্য করতে লাগল। রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে হাজেরা বেগম সব দেখে এবং শুনে বললেন, আমাকে অপদস্থ করে দুই যা খুব খোশ মেজাজে আছিস তাই না? অপেক্ষা কর, দেখ রাতে তোদের জন্য কি অপেক্ষা করছে। রাত 10টা নাগাদ বাড়ির বড় ছেলে সোহাগ এবং ছোট ছেলে সুমন অফিস থেকে বাড়ি ফিরল। এর কিছুক্ষণ পরেই হাজেরা বেগম তার 2 ছেলেকে তার রুমে ডেকে নিয়ে গেলেন। মিথ্যে কান্নার নাটক করে তিনি 2 ছেলের হাত ধরে বললেন, আমাকে নিয়ে তোদের সংসারে যেহেতু এতই জ্বালা, তবে তোরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়। এই সংসারে আমার আর ভালো লাগছে না। সোহাগ ও সুমন দুজনে মুখের দিকে তাকালো। সোহাগ উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে মা? তোমাকে নিয়ে আমাদের সংসারে জ্বালা হয় এসব তোমাকে কে বলল? কে বলবে আবার? তোরা চলে যাওয়ার পর দুজন তো বাড়িতেই থাকে, বলার মানুষের কি আর অভাব আছে? সুমন রেগে বলল, লাবিবা তোমাকে কি বলেছে মা? কি বলেনি তাই বল। তোর বউকে সকালে একটু চা করতে বলেছিলাম, এতে তোর বইয়ের নাকি পড়ার ক্ষতি হয়ে যাচ্ছিল। কিন্তু রান্নাঘরে বড় বউয়ের সাথে হাসি ঠাট্টা করার বেলায় তার পড়াশোনার ক্ষতি হচ্ছিল না। তুমি কেঁদো না মা, আমি এক্ষুনি লাবিবাকে ডেকে আনছি। এত বড় সাহস তার, আমার মায়ের যত্নে সে বাহানা খোঁজে।
ইতিমধ্যে সোহাগ বলল, হাবিবা কি করেছিল মা? প্রতিদিন সকালে হাবিবা তো তোমাকে চা বানিয়ে দেয়, আজ দেয়নি? কোনো রকম বানিয়ে এনে দিয়েছিল বাবা, সেই চা আমি মুখে তুলতেই পারিনি। তারা তো আমাকে বোঝা মনে করে, তাই না? সুমন ও সোহাগ দুজনেই এবার রেগে তাদের বউকে ডেকে আনার জন্য অগ্রসর হতেই হাজেরা বেগম তাদের দুজনকে থামিয়ে দিলেন। বললেন, থাম তোরা, থাম। সংসারে আমি আর অশান্তি চাই না। তোরা আমার ভাগের সম্পত্তি আমার নামে করে দে। তোদের বাপ তো মৃত্যুর সময় সম্পত্তি ভাগ করে যায়নি, মৌখিকভাবে আমাকে কিছু সম্পত্তি দিয়ে গিয়েছিলেন। সেই সম্পত্তি তোরা আমার নামে করে দে, তাহলে আর ছেলের বউদের ঝাঁটার বাড়ি খেতে হবে না আমার। সোহাগ বলল, সম্পত্তি না হয় দেওয়া যাবে মা, কিন্তু তোমার বউদের তো একটু শায়েস্তা করতে হবে। তাদের সাথে তোরা পারবি না বাপ, ভয়ঙ্কর ঝগড়ুটে তারা। সম্পত্তি যখন আমার নামে চলে আসবে তখন তারা কেউ আমার উপর জুলুম করতে পারবে না। আমি যে তাদের নামে তোদের কাছে নালিশ করেছি এসবও যেন তারা জানতে না পারে। অশান্তি ভালো লাগে না আমার। সোহাগ ও সুমন তাদের মায়ের কথা মেনে নিল। কেবল সম্পত্তি ভাগের ব্যাপারটা তারা তাদের বউদের জানালো। পরের দিন সকালে হাবিবা ও লাবিবা একসাথে হলো। লাবিবা বেশ রাগান্বিত গলায় বলল, ভাবি শুনেছ, আজ তো আমাদের সম্পত্তির ভাগ হবে। হ্যাঁ শুনেছি, কাল রাতে তোর ভাসুর আমাকে বলেছিল। মা কি কখনো শুধরাবে না ভাবি? আমাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য মা তার সম্পত্তি ভাগ করতে চাইছে। যদিও এতে আমার কোনো আপত্তি নেই, কারণ মায়ের মৃত্যুর পর তো সম্পত্তি তার ছেলেদের ভাগেই চলে আসবে। ঠাট্টার ছলে হেসে হাবিবা বলে, দিবাস্বপ্ন দেখিস না ছোট। মা যদি তার ছেলেদেরই সম্পত্তি দিতে চাইতেন তবে সম্পত্তির ভাগ চাইতেন না। উনি আসলে ওনার পরের সংসারের মেয়েকে সম্পত্তি। এতটুকু বলেই হাবিবা জিভ কাটল। লাবিবা অবাক হয়ে হাবিবাকে চেপে ধরে বলে, কি বললে ভাবি? মায়ের পরের সংসারের মেয়ে মানে? হাবিবা বলতে চাইছিল না। লাবিবার জোরাজুরিতে হাবিবা বাধ্য হয়ে বলে, বাবা মারা যাওয়ার পর মা দ্বিতীয় বিয়ে করেছিলেন। সেই সংসারে মায়ের দ্বিতীয় স্বামীর প্রথম সংসারের একটি মেয়ে আছে। বছরখানেক আগে মায়ের দ্বিতীয় স্বামীও মারা গেছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে। তখন তোর ভাসুরা তোর বর মিলে মাকে ওই সংসার থেকে নিয়ে আসে। মায়ের ওই দ্বিতীয় সন্তানকেও গ্রহণ করে নেয়। সেই মেয়েকে ধুমধাম করে মাসখানেক আগে বিয়ে দেয়। তার সাথে আমাদের যোগাযোগ না থাকলেও মায়ের যোগাযোগ রয়েছে। তার নামই হয়তো মা সম্পত্তি লিখে দিবেন। সব শুনে লাবিবা যেন আকাশ ভেঙে পড়ল। হতবাক গলায় বলল, মা তার প্রথম সংসারের ছেলেদের সাথে এত বড় অন্যায় করেও কিভাবে এত উঁচু গলায় কথা বলে ভাবি? উনার তো উচিত এবার অন্তত তার ছেলেদের দিকটা ভাবা, তার ছেলেদের বউদের সাথে মিলেমিশে চলা। তা না করে তিনি আমাদের উপর অত্যাচার করছেন, এখনও নিজের স্বার্থ খুঁজে বেড়াচ্ছেন। দাঁড়াও, আজই আমি মায়ের মুখোশ খুলছি। রাতে যখন সোহাগ ও সুমন অফিস থেকে ফিরে এলো তখন লাবিবা বাড়ির সবাইকে নিয়ে বাড়ির ড্রয়িং রুমে বসল। সবাই লাবিবার দিকে আগ্রহের দৃষ্টিতে তাকাতেই লাবিবা তার শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলল, আপনার ছেলেরা আপনার নামে কোনো সম্পত্তি লিখে দিতে পারবে না মা। আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার ছেলেদের উপরে থেকে খেয়ে বেঁচে থাকবেন। এর বাহিরে কোনো সম্পত্তি আপনার নামে লিখে দেওয়া হবে না। উপস্থিত সবাই চমকে উঠল। হাজেরা বেগম নাটকে কান্না করে সুমনকে বলল, শুনলি সুমন তোর বউয়ের কথা? এবার বল আমি কিভাবে তোদের বউদের সাথে মিলেমিশে থাকবো? সুমন খেপে গিয়ে লাবিবার গায়ে হাত তুলতে গেলেই লাবিবা সুমনের হাত ধরে উঁচু গলায় বলল, একদম আমার গায়ে হাত তুলবে না তুমি। নিজের মাকে অন্ধবিশ্বাস করে আমার সাথে খারাপ ব্যবহার করার সাহসও দেখাবে না। তুমি কি আমাকে বড় ভাবি পেয়েছো যে ভাইয়ার মতো তুমিও মায়ের কথা শুনে আমাকে যেমন খুশি তেমন মারতে পারবে? মাকে শুধু আমরা অন্ধবিশ্বাস করি না, অনেক ভালোবাসি। এই যে এত বড় গলায় বলছো মাকে অনেক বেশি ভালোবাসো, অন্ধের মতো বিশ্বাস করো, কখনো কি ভেবে দেখেছো মা তোমাদেরকে ভালোবাসেন কি না? মা যদি সত্যিই তোমাদের ভালোবাসতেন তবে বুড়ো বয়সে তিনি বিয়ে করতেন না। এত কিছুর পরেও যখন তোমরা মাকে মেনে নিলে তখন তো মা অন্তত নিজেকে শুধরাতে পারতেন। ছেলেদের দু চোখে দেখতেন না, নিজের স্বার্থের কথা চিন্তা করতেন না, সম্পত্তির ভাগ নিয়ে পড়ে থাকতেন না, পরে সংসারে মেয়ের জন্য আয় টানতেন না, তার ছেলের বউদের সাথে মিলেমিশে থাকতেন। মা যদি আমাদেরকে ভালোবাসা দিতেন তাহলে আমরাও মাকে ভালোবেসে মেনে নিতাম। তখন সম্পত্তি ভাগ করে নিলেও অন্তত আমাদের কোনো সমস্যা হতো না, বরং আমরা হাসি মুখে মায়ের দ্বিতীয় ঘরের মেয়ের নামে সম্পত্তি লিখে দিতাম। সুমন দাঁতে দাঁত চেপে বলল, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছো লাবিবা, মা যা বলবে তাই সঠিক। রাতে অভুক্ত অবস্থাতেই রুমকির শরীরে ব্যথায় কাতরাতে কাতরাতে বিছানায় শুয়ে রইল। স্বপন খেয়ে দিয়ে এসে রুমকিকে ডেকে বলল, নাটক বন্ধ করে রাতের খাবারটা খেয়ে এসো যাও। রুমকি নীরবে চোখের পানি ফেলতে লাগলো। স্বপন আর কথা না বাড়িয়ে রুমকির পাশে শুয়ে পড়ল। 3 মাসের অন্তঃসত্ত্বা রুমকি ক্ষুধার তাড়নায় ছটফট করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল। অসুস্থ শরীর নিয়ে রুমকি বাড়ির সবার জন্য নাস্তা বানিয়ে সবাইকে নাস্তার টেবিলে ডেকে তার নিজের রুমে চলে গেল। তাহমিনা বেগম, নাদিয়া, স্বপন এবং নাদিয়ার বর সজল নাস্তা করছে। নাদিয়ার কানে হঠাৎ নতুন একজোড়া স্বর্ণের দুল দেখে
তাহমিনা বেগম বললেন, কি নাদিয়া, দুলগুলো নতুন গড়িয়েছ মনে হচ্ছে? হ্যাঁ মা, গতকালই সজল আমার জন্য এই দুলগুলো গড়িয়ে এনেছে। তাহমিনা বেগম রাগী দৃষ্টিতে সজলের দিকে তাকালেও সজল পাত্তা দিল না, আপন মনে খেতে লাগল। তাহমিনা বেগম বললেন, বউকে এত দামি স্বর্ণের দুল গড়িয়ে দিলি, কই আমাকে তো একবারের জন্য জানালি না। সজল কিছু বলার আগেই নাদিয়ার সোজা সাপটা গলায় তার শাশুড়িকে বলল, আপনাকে কেন জানাতে হবে মা? হাজবেন্ড তার ওয়াইফকে কিছু দিলে আপনাকে কেন জানাতে হবে? তাছাড়া আপনি আমাকে বড় ভাবি ভেবে থাকলে ভুল করবেন, এর চেয়ে বেশি কিছু আপনাকে বলতে চাই না। সজলও তাল মিলিয়ে তার মাকে বলল, মা প্লিজ এসব ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করো না। দুলগুলো পছন্দ হয়েছিল তাই নাদিয়ার জন্য গড়িয়ে এনেছিলাম। তাছাড়া তোমার তো এখন আর এসব দুল পরার বয়স নেই, তাই প্রসঙ্গটা না বাড়ালেই ভালো হবে। তাহমিনা বেগম খাবার ছেড়ে উঠে নিজের রুমে চলে গেলেন। স্বপন রেগে মেগে সজলকে বলল, খাবার পাতে কাজটা তুই কি ঠিক করেছিস সজল? মা তো রাগ করে না খেয়ে চলে গেল, এসব কথা তো পরেও বলা যেত। প্রসঙ্গ তো মা উঠিয়েছে ভাইয়া, আমি তো জাস্ট প্রশ্নের উত্তর দিয়েছিলাম। মাই কিন্তু কথাগুলো বাড়িয়েছে ভাইয়া, সব বিষয়ে মায়ের নাক গলানো স্বভাব ঠিক নয়। স্বপনকে কিছু বলার সুযোগ না দিয়ে নাদিয়া খাবার টেবিল ছেড়ে উঠে গেল। রুমকি রুমের দরজা দিয়ে সব শুনে এবং দেখে ঠাট্টার হাসি হেসে বলল, ছোট ভাই এবং বউয়ের কাছ থেকে আপনি আজও কিছু শিখতে পারলেন না স্বপন। মায়ের কথা শুনে শুধু বউকে মারধর করাই শিখলেন, বউয়ের উপর অত্যাচার করাটাই শিখলেন। রুমকি রুম গোছাতে ব্যস্ত। স্বপন রুমকির পেছনে দাঁড়িয়ে বলে, রেডি হয়ে নাও, আজ তোমাকে চেক আপ করাতে নিয়ে যেতে হবে। রুমকি ব্যস্ত গলায় বলল, আমার চেক আপ সম্পর্কিত ব্যাপারে আপনার মাথা ঘামাতে হবে না স্বপন, আমি একাই যেতে পারবো। তর্ক করো না রুমকি, রেডি হয়ে নাও। গায়ে হাত তুলবেন, এতটুকুই তো। স্বপন রুমকির হাত চেপে ধরে বলল, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। রুমকি অবশেষে বাধ্য হলো রেডি হতে। যে না দুজন হসপিটালের উদ্দেশ্যে বের হবে, অমনি তাহমিনা বেগম রেডি হয়ে ন্যাকা গলায় স্বপনকে বলল, আমার হার্টের ব্যথাটা বেড়েছে স্বপন, তোর বউকে নিয়ে তুই পরে হসপিটালে যাস, আজ আমাকে নিয়ে যা। কিন্তু মা, রুমকিকে আজ ডাক্তার দেখানোটা জরুরি, ওর শরীরের অবস্থা তেমন ভালো নয়। তাছাড়া কাল তো দেখলেই কতটা মারধর করেছি তাকে। বাহ বাহ, মায়ের কথায় বউকে মেরেছিস বলে খুব আফসোস হচ্ছে তাই না? বউ অসুস্থ বলে পাগল হয়ে গেছিস, আর মা যে 2 দিন ধরে অসুস্থ সে বেলায় কোনো খবর নেই। আমার 2 ছেলেই হয়েছে বউ পাগল, বউয়ের আঁচল ছাড়া কিছুই বোঝে না। বুড়ো বয়সে ছেলেদের অবহেলা সহ্য করতে হচ্ছে। রুমকি হেসে হেসে তাহমিনা বেগমের নাটক দেখছিল। স্বপন নিরুপায় হয়ে বলল, থামো মা, রুমিকে নিয়ে আমি কাল হসপিটালে যাব, আজ তোমাকে নিয়ে যাচ্ছি। তাহমিনা বেগম বাঁকা হাসলেন। রুমকি নিশ্চুপ থেকে মাথা নুইয়ে রুমে চলে গেল। পরের দিন সজলের অফিস অফডে থাকায় সে বাসায় রইল। নাদিয়া প্ল্যান করল আজ সজলের সাথে বাইরে ঘোরাঘুরি করবে এবং বাইরে খাওয়া দাওয়া করবে। নাদিয়া রান্নাঘরে ঢুকে রান্নার কাজে ব্যস্ত রুমকিকে বলল, ভাবি, আমাদের জন্য আজ রান্না করতে হবে না, আই মিন সজল ও আমার জন্য। রুমকি কিছু বলার পূর্বেই তাহমিনা বেগম তার রুম থেকে বের হয়ে মুখ বাঁকিয়ে নাদিয়াকে বললেন, কেন, কোথাও যাবে নাকি তোমরা? নাদিয়া সংকোচে তাহমিনা বেগমের মুখোমুখি দাঁড়িয়ে বলল, হ্যাঁ মা, আজ আমরা বাইরে ঘুরবো এবং খাওয়া দাওয়া করব, বাড়ি ফিরতে ফিরতে রাত হবে। ইদানিং দেখছি তোমার ঘোরাঘুরির চাহিদা বেশি বেড়ে গেছে ছোট বউ, এখনো সময় আছে, নিজেকে সংযত করো। নিজেকে সংযত করব মানে? আমি আমার বরের সাথে অবৃত্তি একটু বেরও হতে পারবো না? এসব আপনি কোন ধরনের কথা বলছেন মা? মুখে মুখে তর্ক করো না নাদিয়া, বড় বউ তো কখনো আমার মুখে মুখে তেমন তর্ক করে না। সজলের আশকারায় তুমি বেশি বাড়াবাড়ি করছো। আমার ছোট ছেলেটা একদম মানুষ হলো না, সারাক্ষণ শুধু বইয়ের আঁচল ধরে থাকে। বিয়ের পর বইয়ের আঁচল ধরবে না তো কি মায়ের আঁচল ধরবে? আপনার বড় ছেলে তো হয়েছে কাপুরুষ, তাই তো আপনার কথা শুনে ভাবির গায়ে এখনো হাত তুলে। আর আপনি হলেন দজ্জাল শাশুড়ি। আপনার সাথে থাকলে আমার বড় 2 দিন পর বাধ্য হবে আমার গায়ে হাত তুলতে। খুব শীঘ্রই আমরা আপনার সংসার থেকে আলাদা হয়ে যাব। তাহমিনা বেগম তেরে এসে নাদিয়ার গালে থাপ্পড় মারতে গেলেই নাদিয়া তার শাশুড়ি মায়ের হাত মুচকে দিয়ে চোখ রাঙিয়ে বললেন, খবরদার মা, ভুলেও আমার গায়ে হাত তোলার মতো বোকামি আপনি করবেন না। এবার তো হাত ভেঙেছি, পরের বার আপনার পা ভেঙে দেব। তাহমিনা বেগম হাতের ব্যথায় চিৎকার করে সজলকে ডেকে বললেন, দেখ সজল, তোর বউ আমার হাতের কি অবস্থা করেছে, একবার দেখে যা বাপ। সজল রুম থেকে ছুটে এসে তার মায়ের অবস্থা দেখে নাদিয়ার দিকে তাকাতেই নাদিয়া কেঁদে কেটে সজলকে সব খুলে বলতেই সজল মাথা নুইয়ে বলল, সরি মা, এটা তোমার প্রাপ্য ছিল। মুখে মুখে কথা বলার সময় তুমি নাদিয়ার গায়ে হাত তুলতে এসে অন্যায় করেছ। আমার সত্যি এখানে কিছু বলার নেই। সজল ও নাদিয়া তাদের রুমে চলে গেল। তাহমিনা বেগম এবার চোখের পানি ফেলে রুমকির দিকে তাকালেন।
রুমকি নির্বিকার। তার শাশুড়ি মায়ের চোখ থেকে চোখ সরিয়ে জোরপূর্বক হেসে বলল, যেমন কর্ম তেমন ফল মা। আমি যা করতে পারিনি তা আপনার ছোট বউ করে দেখালো। ছোট সত্যিই খুব লাকি, সজলের মতো বর পেয়ে। স্বপন যদি কখনো আমাকে এভাবে বুঝতো। রাতে স্বপন বাড়ি ফিরে তাহমিনা বেগমের হাতের অবস্থা দেখে রেগেমেগে সজলকে ডেকে এনে বলল, তুই বাড়িতে থাকতে তোর বউ সাহস পাই কিভাবে আমার মায়ের গায়ে হাত তোলার? মায়ের দোষটা কখনো তোমার চোখে পড়েনি ভাইয়া, আর পড়বেও না। অতিরিক্ত মা ভক্ত পুরুষরা কখনো ভালো স্বামী হতে পারে না। তুমিও পারোনি ভাইয়া, আর পারবেও না। আমার বউকে তোমার বউয়ের মতো এত সহজ সরল ভেবো না। তুমি কবে একটু শুধরাবে বলো তো? কবে ভাবিকে বুঝবে? মায়ের কথা শুনে তুমি ভাবির গায়ে হাত তুলো, টর্চার করো। ভাবি কখন এসবের প্রতিবাদ করেনি, কিন্তু আমার বউ এমন নয়। সে প্রতিবাদ করে বলেই তোমাদের চোখে সে খারাপ। এর বেশি কিছু তোমাকে বলতে চায় না। তবে একদিন তুমি ঠিকই বুঝবে। তবে সেদিন হয়তো ভাবি পৃথিবীতে থাকবে না। মারতে মারতে তো তাকে মেরেই ফেলছো। কিভাবে পারেন আপনি ভাবির মতো সহজ সরল কোমল হৃদয়ের মানুষটাকে এভাবে আঘাত করতে, অবিশ্বাস করতে? আপনি জানেন মা রোজ কতভাবে কত উপায়ে ভাবির উপর টর্চার করে? একদণ্ড শান্তিতে বিশ্রাম নিতে দেয় না ভাবিকে, সারাদিন খাটিয়ে মারে। এত পরিশ্রমের পরেও কি তার শান্তি আছে? মা ঠিকই নিয়ম করে ভাবির পেছনে লাগেন, আপনার কান ভাঙিয়ে ভাবিকে বিনা কারণে শাস্তি দেন। এসব আপনি কবে বুঝবেন ভাইয়া? বউকে অবহেলা করে মাকে এভাবে অন্ধবিশ্বাস করা কি ঠিক? সোহাগ ও সুমন নিথর দৃষ্টিতে তাদের মায়ের দিকে তাকালো। সোহাগ ব্যথিত গলায় বলল, লাবিবা যা বলল তা কি ঠিক মা? তুমি সত্যি আমার বউর উপর অত্যাচার করো? হাজেরা বেগম বড় গলায় কিছু বলতে যাবে, ইতোমধ্যে সুমন বলল, লাবিবা কখনো মিথ্যা বলে না মা। আমি তাকে খুব ভালো করে চিনি। তোমার থেকে এটা আশা করিনি মা। তুমি তো আমাদের মনটাই ভেঙে দিলে। হাজেরা বেগম অনুতাপে মাথা নুইয়ে নিলেন। সোহাগ তার মায়ের দিকে এগিয়ে এসে বলে, আজ থেকে তুমি আমাদের নামে মাত্র মা হয়ে থাকবে, আমাদের অন্তরে আর কখনোই থাকবে না। তোমার সম্পত্তি আমরা ভাগ করে দেব। এবার তুমি যা ইচ্ছে তা করো, আমাদের দেখার বিষয় নয়। সোহাগ ও সুমন তাদের রুমে চলে গেল। হাবিবা ও লাবিবা অনুসূচিত হাজেরা বেগমের দিকে তাকিয়ে রইল। হাবিবা এই প্রথম মুখ খুলে তার শাশুড়িমাকে বলল, দেখলেন তো মা, পাপ যে বাপকেও ছাড়ে না। এই দিনটার অপেক্ষাতেই হয়তো আমি এতদিন মুখ বুজে সব সহ্য করেছিলাম। আমার ধৈর্যের ফল আল্লাহ আমাকে ঠিকই মিলিয়ে দিলেন। এতদিন আপনি আমাদের অশান্তি দিয়েছেন, এবার আপনি অশান্তি ভোগ করুন মা, আর এটাই আপনার শাস্তি। হাজেরা বেগম চোখের জল ছেড়ে ঠাস করে সোফার ওপর বসে গেলেন। পেয়েও আজ সব হারালেন তিনি। ছেলেদের চোখে ঘৃণা ছাড়া আর কিছুই পেলেন না। লাবিবা ও হাবিবা তার দিকে ফিরেও তাকালো না। ড্রয়িং রুম থেকে বের হয়ে হাবিবা লাবিবাকে জড়িয়ে ধরে বলল, তোর মতো যা পাওয়া ভাগ্যের ব্যাপার। তোর কারণেই আজ সব সম্ভব হলো ছোট। আজ থেকে তুই আমার বোন। আমি তো তোমাকে কবে থেকেই বড় বোন হিসেবে কবুল করে নিয়েছি ভাবি। তুমি সত্যিই অনেক ভালো মনের মানুষ। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। এসটিএন মিডিয়ার পক্ষ থেকে একটা দুর্দান্ত সুখবর রয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা যদি ইউটিউবকে দীর্ঘমেয়াদী একটি লাভজনক ব্যবসা হিসেবে চান, তাহলে আমাদের সাথে নতুন চ্যানেলে 50% পার্টনারশিপে শক্ত ভিত্তিতে ব্যবসা শুরু করতে পারবেন। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে কল করুন। ধন্যবাদ। হ্যাঁ, আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আমরা আপনাকেই খুঁজছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আগ্রহী হবেন। তাই আর দেরি না করে আমাদের সঙ্গে দ্রুতই যোগাযোগ করুন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।